সকলকে স্বাগত জানাচ্ছি দ্য ড্রোনাস অনলাইন প্ল্যাটফর্মে। আজকে আমরা পড়ব ল্যাঙ্গুয়েজ 2, অর্থাৎ আমাদের চাইল্ড সাইকোলজির সাথে যেটা খুব গুরুত্বপূর্ণ আরেকটি ক্লাস, সেটা হচ্ছে ইংলিশ পেডাগজি। ওকে, ইংলিশ পেডাগজির আরও অনেক ক্লাস আমরা আগে করেছি। আজকে নতুন ক্লাস নিয়ে আমি এসে গেছি তোমাদের সকলের সাথে শেয়ার করার জন্য। অবশ্যই ক্লাসটি ভালো লাগলে একটি লাইক দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আরও নতুন ভিডিওজের জন্য এবং শেয়ার করবে বন্ধুবান্ধবদের সাথে। তো চলো, যেটি আমাদের আজকের বিষয়, শুরু করা যাক। আমাদের আজকের বিষয় দ্য 4 বেসিক স্কিলস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং। আমরা এরকম 4টি দক্ষতা সম্বন্ধে আজকে জানবো, যেটি আমাদের ইংরাজি শিক্ষার ক্ষেত্রে, ইংরাজি ভাষা শিক্ষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। চলো শুরু করা যাক। দ্য 4 বেসিক স্কিলস অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং। এবার কেন আমাদের বেসিক স্কিলগুলো শিখতে হবে এবার বলি। এক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ ইজ অফেন কনসিডার্ড অ্যাজ এ স্কিল রাদার দ্যান আ সাবজেক্ট। ইয়েস, কোনো ভাষাকে কিন্তু দক্ষতা হিসেবে ধরা হয়, একটি ক্ষমতা বা একটি দক্ষতা হিসেবে ধরা হয়। ভাষা কিন্তু সাবজেক্ট নয়, ভাষা কিন্তু বিষয় নয়, ভাষা কিন্তু অবশ্যই দক্ষতা রিলেটেড যে শিক্ষা, সেটি হচ্ছে ভাষা। এবার যে 4টি দক্ষতা সম্বন্ধে আমরা আজকে পড়ব, জানবো, সেগুলি হচ্ছে: ফার্স্ট, লিসনিং স্কিল; সেকেন্ড, স্পিকিং স্কিল; থার্ড, রিডিং স্কিল; অ্যান্ড ফোর্থ, রাইটিং স্কিল। ওকে, প্রথমটা হচ্ছে শ্রবণ, তারপরেরটা হচ্ছে কথন, তারপরেরটা হচ্ছে পড়া এবং শেষেরটা হচ্ছে লেখা। এই 4টি দক্ষতা কিন্তু থাকলেই একটি ভাষা শেখা যায়, একটি ভাষা শেখার উপযোগী হয়। তো এই 4টি দক্ষতাকে আমরা এখন প্রথমে একটু জানবো এবং পরে আমরা স্পেসিফিক্যালি আজকে লিসনিংটাকে নিয়ে আলোচনা করব আমাদের ক্লাসে। এবার যদি আমি এই অর্ডারটা লিখেছি সেটা তোমরা বুঝতে পারছো। প্রথমটাকে আমি লিসনিং যেহেতু করেছি, এল লিসনিং, এস স্পিকিং, R for reading, and W for writing. So L for listening, S for speaking, R for reading, and W for writing. L S R W কি L S R W। তো এই যে অর্ডার যেটা লিখলাম, যে সিকোয়েন্সটা লিখলাম, এই সিকোয়েন্সটা কিন্তু এইভাবেই হবে। এই LSRWর সিকোয়েন্স কিন্তু ব্রেক হবে না। এই সিকোয়েন্স কিন্তু অর্ডার, এটাই কারেক্ট ফর্ম। যদি তোমরা দেখো অন্য কোনো অর্ডার বা কারেক্ট অন্য কোনো সিকোয়েন্সে সেটা লেখা আছে, সেটা কিন্তু ইনকারেক্ট, সেটা ভুল। এটা হচ্ছে কারেক্ট অর্ডার। ওকে, এবার শুরু করা যাক। লিসনিং, লিসেনিংকে যদি আমি বলি, তাহলে লিসেনিং কোন অ্যাসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ, ভাষার কোন ক্ষেত্রে এটি নির্ভরশীল হচ্ছে? প্রথমে বলবো লিসনিং হচ্ছে সিম্যান্টিক অ্যাসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ। সিম্যান্টিক অ্যাসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ, সিম্যান্টিক অ্যাসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ। এবার সিম্যান্টিক কি? সিম্যান্টিক কি? সিম্যান্টিক হচ্ছে ভাষার অর্থ সংক্রান্ত, ভাষার অর্থ সংক্রান্ত যে বিষয়গুলি, সেগুলো হচ্ছে সিম্যান্টিক। অর্থাৎ আমি শুনবো, শ্রবণের মাধ্যমে ভাষাটার অর্থ সংক্রান্ত যে ব্যাপারগুলো আমি অনুধাবন করব, সেটি কিন্তু লিসনিং এর মাধ্যমে হবে। নেক্সট আসছে স্পিকিং। স্পিকিং কি? কোন অ্যাসপেক্ট? স্পিকিং হচ্ছে ফোনেটিক অ্যাসপেক্ট অফ লার্নিং ল্যাঙ্গুয়েজ, ফোনেটিক অ্যাসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ। ওকে, ফোনেটিক অ্যাসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ। নাও হোয়াট ইজ ফোনেটিক? ফোনেটিক কিন্তু হচ্ছে উচ্চারণ সম্পর্কীয়, উচ্চারণ সম্পর্কীয়। ওকে, তারপর আসছে রিডিং। রিডিং কোন অ্যাসপেক্ট? ফোনেটিক কাম গ্রাফিক, ফোনেটিক এবং গ্রাফিক। অর্থাৎ উচ্চারণ
সুস্পষ্ট বর্ণনামূলক, ওকে। এরপর রাইটিং, রাইটিং হচ্ছে গ্রাফিক অ্যাসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ, গ্রাফিক অ্যাসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ এটাও হচ্ছে লেখা বা সুস্পষ্ট বর্ণনামূলক বিষয়। তো আমরা এখানে চারটি ইম্পর্টেন্ট জিনিস দেখলাম। তোমাদের এমসিকিউ এর জন্য এইভাবে পড়াশোনাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং জরুরি। সেক্ষেত্রে আমি কিন্তু এই ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করলাম, আমি কিন্তু সহজভাবে তোমাদের বলতে পারতাম, কিন্তু যেহেতু এমসিকিউর উপর আমাদের পরীক্ষাটা নির্ভরশীল, সেই জন্য এই পয়েন্টগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে এবং একদম ভেতরে মাথায় ঢুকিয়ে নিতে হবে। সিম্যান্টিক, সিম্যান্টিক আরেকবার বলে দিচ্ছি, সিম্যান্টিক অর্থাৎ ভাষার অর্থ সংক্রান্ত। তো লিসেনিং কোন অ্যাসপেক্টের সাথে রিলেটেড, তোমাদের যদি কোয়েশ্চেন আসে অবশ্যই চোখ বন্ধ করে সিম্যান্টিক লিখবে। স্পিকিং এর সাথে কোনটি রিলেটেড, ফোনেটিক রিলেটেড, ফোনেটিক অ্যাসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ। রিডিং এর সাথে কোনটি রিলেটেড, ফোনেটিক ক্রাম গ্রাফিক অর্থাৎ ফোনেটিক উচ্চারণ সম্পর্কীয় এবং গ্রাফিক লেখা সম্পর্কীয়, অর্থাৎ রিডিংয়ে কিন্তু আমাদের উচ্চারণের সাথে সাথে লেখাটাও পড়তে হয়, তো দুটোই কিন্তু দরকার। এবং রাইটিংটা হচ্ছে গ্রাফিক অ্যাসপেক্ট বা লেখনী বা লেখার সুস্পষ্ট বর্ণনামূলকভাবে যেভাবে ল্যাঙ্গুয়েজকে তুলে ধরা হয় সেটা কিন্তু রাইটিং। সো দিস আর দ্য বেসিক স্কিলস অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং, LSRW, this is the correct order, এটি হচ্ছে সঠিক সিকোয়েন্স। লিসেনিং সিম্যান্টিক অ্যাসপেক্ট, স্পিকিং ফোনেটিক অ্যাসপেক্ট, রিডিং ফোনেটিক কাম গ্রাফিক অ্যাসপেক্ট আর রাইটিং ইজ গ্রাফিক অ্যাসপেক্ট। আশা করি বুঝতে পারছো। চলে যাচ্ছি পরের স্লাইডে। এবার আসছে আমাদের স্কিল, দক্ষতা। স্কিল আমরা জানি, স্কিল মানে দক্ষতা। দেখো স্কিলকে আমি এখানে দুভাগে ভাগ করে নিয়েছি সুবিধার জন্য, দুভাগে ভাগ করে নিয়েছি। কি কি? প্রথমটা লিখেছি আমি রিসেপটিভ স্কিল, রিসেপটিভ স্কিল। পরেরটা লিখেছি প্রোডাক্টিভ স্কিল, প্রোডাক্টিভ স্কিল। অর্থাৎ রিসেপটিভ মানে যেটা আমি রিসিভ করব, যেটা আমি পাবো, রিসিভ করব। প্রোডাক্টিভ মানে যেটা আমার থেকে প্রডিউস হবে, যেটা আমি প্রডিউস করব, উৎপাদন করব, সেটা হচ্ছে প্রোডাক্টিভ স্কিল, দক্ষতা। তো রিসেপটিভ স্কিলের মধ্যে কি কি আসছে? লিসনিং এবং রিডিং। মানেগুলো বলে দিচ্ছি কেন, আগে বলে নি। হ্যাঁ, প্রথমটা রিসেপটিভ, রিসেপটিভের মধ্যে কি আসছে? লিসনিং এবং রিডিং। প্রোডাক্টিভ স্কিলে কি আসছে? স্পিকিং এবং রাইটিং। কেন এবার বলবো। লিসেনিং অর্থাৎ আমরা যখন শুনছি কোনো কিছু, আমাদের শ্রবণ যে ক্ষমতা, সেই ক্ষমতা বা দক্ষতা আমরা কিন্তু রিসিভ করছি। আমরা এখানে লিসেনিংয়ে আমরা কিন্তু ইনপুট হচ্ছে, ইনপুট হচ্ছে, তাই না? ইনপুট হচ্ছে, আমরা শুনছি, এটা কিন্তু ইনপুট। ওকে, ইনপুট হচ্ছে। ওকে, রিডিংয়েও কিন্তু তাই, ইনপুট, আমরা নিজেরা পড়ছি এবং সেটার দ্বারা আমরা শুনছি, আমাদের ইনপুট হচ্ছে, আমাদের মানেগুলো আমরা মাথায় ঢুকছে, আমাদের আমাদের অন্তর্নিহিত অর্থগুলো আমরা বোঝার চেষ্টা করছি। সো দ্যাট ইজ রিসিভিং, রিসেপটিভ স্কিল। ওকে, আমরা সেটাকে রিসিভ করছি, সেটাকে আমরা কম্প্রিহেন্ড করছি, আমরা মানেটাকে বোঝার চেষ্টা করছি থ্রু লিসনিং অ্যান্ড থ্রু রিডিং। ক্লিয়ার? প্রোডাকশনে কি করছি? প্রোডাকশনে আমরা আউটপুট করছি, আউটপুট অর্থাৎ আমরা বলছি, কথা বলছি, স্পিকিং কথন, এবং লিখছি রাইটিং লেখা। তাহলে আমরা কিছু উৎপাদন করছি, এক্ষেত্রে আমরা উৎপাদন করছি। প্রথমটা হচ্ছে রিসেপটিভ স্কিল, পরেরটা হচ্ছে প্রোডাক্টিভ স্কিল। স্কিলকে দুভাগে ভাগ করেছি, একটা রিসেপটিভ, একটা প্রোডাক্টিভ। রিসেপটিভের মধ্যে আসছে লিসনিং এবং রিডিং, কারণ এটা ইনপুট হচ্ছে, আর প্রোডাক্টিভের মধ্যে স্পিকিং এবং রাইটিং, কারণ এটা আউটপুট হচ্ছে, বেরিয়ে যাচ্ছে, উৎপাদিত হচ্ছে। এবার দেখো স্কিলস যেটাকে আমি রিসেপটিভ বলছি,
রিসেপটিভ বলছি সেটি কিন্তু প্যাসিভ প্যাসিভ স্কিল। আমি এগুলো কিন্তু ইংরাজিতেই বলছি, ইংরাজিতেই লিখছি, কারণ প্রশ্নগুলো কিন্তু ইংরাজিতেই আসবে, তোমাদের কিন্তু এই টার্মসগুলো জেনে রাখতে হবে। প্যাসিভ স্কিল। আর প্রোডাক্টিভকে কি বলছি? অ্যাক্টিভ স্কিল। অ্যাক্টিভ, এটা কিন্তু অ্যাক্টিভ থাকছে সবসময়। এবং অ্যাক্টিভ বলছি এটার আরেকভাবেও বলা যায় এক্সপ্রেসিভ। এক্সপ্রেস করছি, আমি আমার মতামতটাকে কথার মাধ্যমে, কথনের মাধ্যমে বলছি বা লেখার মাধ্যমে বলছি। সো আই এম এক্সপ্রেসিং মাইসেলফ। সো এটা এক্সপ্রেসিভও বটে। তো টার্মসগুলো কিন্তু জানবে, ঘাবড়ানোর কিছু নেই। এবার আরেকভাবে আমি এবার স্কিলকে এখানে ক্লাসিফাই করব। কিভাবে? প্রথমটা অরাল, ওরাল, গ্রাফিক, মোটর। ওকে, কি লিখলাম? অরাল আর ওরাল, আর এদিকে লিখলাম গ্রাফিক, মোটর। এবার কেন লিখলাম অরাল? অরাল কিসের সাথে রিলেটেড? সাউন্ড। ওকে, অরাল কিসের সাথে রিলেটেড? সাউন্ড। তো এখানে আসবে, অরালে আসবে লিসেনিং। ওকে, ওরাল। ওরাল অর্থাৎ আমরা জানি ওরাল মানে কি, আমরা মুখ দিয়ে যেটা বলি সেটা হচ্ছে ওরাল। সো সেটা খুব সহজে বোঝা যাচ্ছে, স্পিকিং। ক্লিয়ার? গ্রাফিক। গ্রাফিক মানে আমরা বুঝলাম লেখা সম্পর্কীয়, সম্পর্ক থাকবে লেখার সাথে, এবং যেখানে সুস্পষ্ট বর্ণনা থাকবে। তো এখানে গ্রাফিকে আসছে প্রথমে রিডিং। মোটর, মোটর মানে যেখানে আমাদের শক্তি সঞ্চালন হবে। আমরা যখন আমাদের হাতটা চালিয়ে আমরা লিখবো, আমরা শক্তি সঞ্চালন করব, এবং এই সঞ্চালকমূলক যে দক্ষতা সেটা হচ্ছে মোটর। তো মোটরটার মধ্যে কি আসবে? রাইটিং। ক্লিয়ার? সো রিডিং অ্যান্ড writing. So these are the classification of skill that is very necessary to understand the basic 4 skills of language learning. Clear? আশা করি বুঝতে পারছো, নোট করে নেবে। এবার একটা গুরুত্বপূর্ণ জিনিস একটু বলে রাখছি, ইংলিশকে কেন আমরা পড়ব, এনসিএফ 2005 কি বলেছে একটু পড়বো এটা। English should be taught as a language for communication, and for that purpose English should be treated as a skill subject. NCF ন্যাশনাল কারিকুলার ফ্রেমওয়ার্ক 2005 বলছে ইংরেজিকে ভাষাকে কিন্তু অ্যাজ এ স্কিল সাবজেক্ট ট্রিট করতে হবে, একটি দক্ষতামূলক সাবজেক্ট হিসেবে ট্রিট করতে হবে। এবং কেন এটা আমরা পড়ব, কেন আমরা জানবো, কেন আমরা শিশুদেরকে ইংরাজি ভাষাটা শেখাবো? কারণ 4টা বেসিক এই স্কিল যে আছে সেই স্কিলগুলোকে অর্জন করার জন্য। কি কি ক্ষেত্রে? প্রথমটা হচ্ছে যখন ইংরাজি ভাষাটা বলা হবে তখন শিশুরা শুনে সেটাকে বুঝতে পারবে, অর্থাৎ আন্ডারস্ট্যান্ড ইংলিশ when spoken, অর্থাৎ এখানে লিসনিং এর জন্য বলা হচ্ছে, আন্ডারস্ট্যান্ড ইংলিশ when spoken, লিসনিং। সেকেন্ড, স্পিক ইংলিশ। থার্ড, যখন লেখা কোনো ভাষা থাকবে সেটা কি ওরা পড়ে বুঝতে পারবে, অর্থাৎ আন্ডারস্ট্যান্ড ইংলিশ when written, অর্থাৎ তারা পড়ে বুঝতে পারবে। এবং রাইট ইংলিশ, এবং তারা ইংরাজি ভাষা লিখতে পারবে। সো বেসিক এই 4টি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে এনসিএফ 2005। এই মেইন পারপাস অফ টিচিং এর জন্য বলছে এইভাবে এই 4টার বিষয়ের উপরে যদি লক্ষ্য রাখা যায়, এই 4টা পয়েন্টের উপরে যদি লক্ষ্য রাখা যায়, তাহলে একটি শিশুকে কমিউনিকেটিভলি কম্পিটেন্ট করে তোলা যাবে। কি করে তোলা যাবে? কমিউনিকেটিভলি কম্পিটেন্ট। ठीक है, चलो let's proceed to the next slide. Listening skill. Listening is the ability to understand what others speak or say. আমরা শুনে বুঝতে পারি যে পাশের ব্যক্তি কি বলতে চাইছে বা কি বলছে।
In process of communication we find both the speaker and the listener. যখন কথোপকথন চলে সেই সময় কমিউনিকেশনের সময় আমরা কিন্তু লিসেনার এবং স্পিকার দুজন ব্যক্তিকেই কিন্তু আমরা একসাথে পেয়ে থাকি। The two skills listening and speaking are interdependent. Yes, এই স্কিল দুটো কিন্তু interdependent. Listening আর speaking কিন্তু প্যারালালি চলে, এটা কিন্তু তার জন্য প্যারালাল প্রসেসে চলে, এই জন্য এই দুটো কিন্তু interdependent. ওকে, বাই বার্থ কিন্তু লিসনিং এই কোয়ালিটিটা ডেভেলপ হয় বাই বার্থ। ওকে, বাই বার্থ লিসনিং ক্যাপাসিটি ডেভেলপ হয় একটি শিশুর। প্রথমে সে শোনে এবং তারপর সে রিয়্যাক্ট করার চেষ্টা করে। দ্য লিসনার আন্ডারস্ট্যান্ডস দ্য মেসেজ অফ দ্য স্পিকার। লিসনার যে ব্যক্তি শুনছে, শোনার মাধ্যমে সে কিন্তু কি মেসেজ স্পিকার দিয়েছে সেটাকে ডিকোড করার চেষ্টা করে। অ্যান্ড গ্রাস্প দ্য স্ট্রেস, পজ, ইন্টোনেশন and pattern of pronunciation in his speech. Yes, এবং লিসেনার কি করে, যে শুনছে সেই ব্যক্তি কিভাবে যে ব্যক্তি বলছে তার স্ট্রেস কোথায় দিচ্ছে, তার কথায় কি অ্যাকসেন্ট আছে, কোথায় পজ দিচ্ছে, কিভাবে কি টোনে বলছে, কিভাবে উচ্চারণ করছে, কিভাবে প্রনাউন্স করছে, সেই সব কিছুটাই কিন্তু লিসেনার বুঝতে পারে। চলে যাচ্ছি পরের স্লাইডে। General characteristics of listening speaking mechanism is understanding. এটাও কিন্তু একটা এমসিকিউ কোয়েশ্চেন। What is the general characteristic of listening speaking mechanism? এই যে একটা মেকানিজম চলছে লিসনিং এবং স্পিকিং এর, এই যে প্যারালাল প্রসেসের যে মেকানিজম, সেটার কোনটার উপরে ডিপেন্ড করছে, সেটা কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এর উপর ডিপেন্ড করছে। নেক্সট, দ্য act of listening includes meaning. Yes, so আমি শুনছি কিন্তু কোনো মিনিং সেখান থেকে আমি যদি ডিরাইভ না করতে পারি, so that listening will be worthless. So listening will be valid when somebody will include some meaning into it, when somebody will understand what is conveyed through the message. Next, we understand meaning while listening in two ways. এবার এইটা কিন্তু ইম্পর্টেন্ট। আমরা কিভাবে মিনিংটাকে জেনারেট করি, কিভাবে বুঝতে পারি, দুটো ভাবে বুঝতে পারি। কোন সময়? ওয়াইল লিসনিং, শোনার সময়। একটি হচ্ছে বটম আপ প্রসেস, বটম আপ প্রসেস, আরেকটি হচ্ছে টপ ডাউন প্রসেস। বটম আপ প্রসেস এবং টপ ডাউন প্রসেস। বটম আপটা কি? বাই আন্ডারস্ট্যান্ডিং আ ডায়লগ, কোনো একটি ডায়লগ আমরা শুনলাম, সেটাকে যখন আমরা শোনার পর, ধরো কোনো একটি ডায়লগ শুনলাম, শোনার পর সেটাকে আমরা ভাঙবো, কিভাবে ডিকোড করব, কি কি ওয়ার্ড ছিল, ঠিক আছে, তার কি কি ক্লজ ছিল। দাঁড়াও, এইভাবে লিখি। প্রথমটা হচ্ছে ডায়লগটা শুনলাম, শোনার পরে সেন্টেন্সটাকে আমরা স্ট্রাকচারালি দেখব, তারপর ওয়ার্ডস, না তারপর হচ্ছে ক্লজেসে যাই, তারপর ওয়ার্ডস। তার মানে আমরা যদি এইভাবে বটম থেকে আপ আসি, এটা আমি এইভাবে লিখলাম, এক সেকেন্ড আমি এটাকে মুছে দিচ্ছি, এটাকে এইভাবে লিখলে তোমাদের বুঝতে আর একটু সুবিধা হবে। বটম আপ অর্থাৎ নিচ থেকে উপরে উঠব, ওয়ার্ড, clauses, sentences, dialogue। তো কোনো ডায়লগকে স্টাডির সময় আমরা যদি ওয়ার্ডসে প্রথমে যাই, তারপর ক্লজ, তারপর সেন্টেন্স, তারপর ডায়লগ, এই প্রসেসটা হচ্ছে বটম আপ প্রসেস। এখানে কি কি ইনক্লুড করছে? কেয়ারফুল লিসনিং, খুব মনোযোগ সহকারে শুনতে হবে এবং ওয়ার্ডগুলোকে প্রথমে রেকগনাইজ করতে হবে। যেমন গ্রামেটিক্যাল যে রিলেশনশিপসগুলো আছে বিটুইন কি ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সেস, এবং আরেকটা হচ্ছে রেলিভেন্স অফ এনি স্ট্রেস অ্যান্ড পজ দ্যাট দ্য স্পিকার ইউজেস, ফর এক্সাম্পল টু আইডেন্টিফাই আ কিওয়ার্ড। অর্থাৎ এখানে বটম আপ প্রসেসে প্রত্যেকটি ওয়ার্ডকে স্টাডি করা হয়, স্টাডি করার পর সেই সেন্টেন্সটাকে ডিকোড করা হয়।
ওকে, এবং এইখানে টপ ডাউন মানে বটম আপের একদম উল্টোটা, বুঝতেই পারছো। এখানে কি হচ্ছে, এখানে ধরো একটা এক্সাম্পল তোমার বইতে দেওয়া আছে আর্থকুয়েক। আর্থকুয়েক সম্বন্ধে তোমরা প্রথম পড়ছো আর্থকুয়েক। এবার আর্থকুয়েক কেন হচ্ছে, কোথায় হয়েছে, কেন হচ্ছে, দুটো প্লেটের ঘর্ষণের ফলে হচ্ছে, এবং সেই দুটো প্লেট কি কোনোটা কি ওশেনিক প্লেটের সাথে কোনো কন্টিনেন্ট প্লেট হচ্ছে, নাকি কন্টিনেন্ট প্লেটের হচ্ছে। এই যে ফ্যাক্টরসগুলো আমি এইভাবে যে স্টাডি করছি, প্রথমে মূল ঘটনার পরে ফ্যাক্টরসগুলো একটা একটা করে যে স্টাডি করছি, দ্যাট ইজ টপ ডাউন প্রসেস। ক্লিয়ার? টপ ডাউন প্রসেস। ওকে, সো আশা করি এটা বুঝতে পারছো। চলে যাচ্ছি পরের স্লাইডে। Types of listening. Types of listening. First one is casual listening and the second one is focused listening. একটি হচ্ছে casual listening আর একটি হচ্ছে focused listening. এবার এই ক্যাটাগরিটা কে করেছিল? অ্যাড্রিয়ান ড্রফ। অ্যাড্রিয়ান ডফ এই ক্যাটাগরাইজেশনটা করেছিল অ্যাড্রিয়ান ডফ। ক্যাজুয়ালি যখন কেউ শুনছে, কোনো ফর্মাল জিনিস নয়, কোনো ইনফর্মাল জিনিস যখন ক্যাজুয়ালি কেউ শুনছে, সেটি হচ্ছে ক্যাজুয়াল লিসনিং। এই জন্য এই লিসনিংকে বলা হয় এক্সটেন্সিভ লিসনিং। এক্সটেন্সিভ লিসনিং। যখন কেউ ফোকাসড, খুব মনোযোগ সহকারে কিছু শুনছে, সেটি হচ্ছে ইন্টেন্সিভ লিসনিং। বেশি ভেতরে মানে ঢুকছি না, আমি এই যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো ছুঁয়ে যাচ্ছি। তো ক্যাজুয়াল হচ্ছে এক্সটেন্সিভ লিসনিং, ফোকাসড হচ্ছে ইন্টেন্সিভ লিসনিং। কোনো যখন ইনস্ট্রাকশনস দেওয়া হয় তখন কিন্তু সেটা ফোকাসড লিসনিং হয়। কোনো ইনস্ট্রাকশন দেওয়া হলে সেটা কিন্তু অবশ্যই ফোকাসড বা ইন্টেন্সিভ লিসনিং হয়। যখন ক্যাজুয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট হয়, খুব ক্যাজুয়ালি হচ্ছে সেটা, হ্যাঁ, যে এখানে কোনো একটি হাটে কোনো কিছু বিক্রি হচ্ছে, কোনো হাটে কোনো দোকানে বিক্রি হচ্ছে, সেখানে কিন্তু অনেক কয়জন বিক্রেতা কিন্তু বলে যাচ্ছে, ওকে, তখন আমরা কিন্তু সেটাকে খুব গুরুত্ব দিয়ে শুনছি না, ক্যাজুয়ালি আমরা শুনছি। ঠিক আছে, হরেক মাল 10 টাকা কোথাও বলছে, হরেক মাল 50 টাকা কেউ বলছে, কে বলছে, কিভাবে বলছে, কোন প্রোডাক্টে বলছে, উই আর জাস্ট অ্যাভয়েডিং দ্য ইন্টেন্সিভ পার্ট, আমরা এক্সটেন্সিভ ভাবে শুনছি। বাট যখন কোনো অ্যানাউন্সমেন্ট হচ্ছে, কোনো যখন ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট হচ্ছে, সেটি কিন্তু আমরা ফোকাসড ভাবে শুনছি, দ্যাট ইজ ইন্টেন্সিভ লিসনিং। ক্লিয়ার? এবার আরো কয়েকটি পার্ট পড়বো এখানে। আচ্ছা চলো পরের স্লাইডে চলে যাচ্ছি। Aims of listening skills. To understand the meanings of words, phrases and sentences. অর্থাৎ আমাদের এইমটা থাকবে, একজন শিক্ষকের এইম থাকবে যাতে ছাত্র মিনিং অফ ওয়ার্ড, ফ্রেজ এবং সেন্টেন্স বুঝতে পারে। Follow directions given by the speaker. When somebody will speak about any direction, the listener can listen and understand and follow the directions accordingly. Next, understand intonation pattern, stress, pause and pauses in speech. Intonation, টোন, কোন টোনে বলছে, স্ট্রেস কোথায় দিচ্ছে, কোথায় থামছে, সেই সব কটা কিন্তু বুঝতে হবে। আন্ডারস্ট্যান্ড সিম্পল ডেসক্রিপশন অ্যান্ড ন্যারেশন। শুনে কিন্তু সিম্পল কোনো কিছু ডিসক্রিপশন যখন হচ্ছে, যখন কিছু ন্যারেশন হচ্ছে, সেটা কিন্তু শুনে বুঝতে হবে এবং সেটা কিন্তু থট প্রসেসকেও ডেভেলপ করে। আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ ইনভার্টেড স্টেটমেন্ট। যখন কোনো কিছুকে ঘুরিয়ে বলা হয়, সেই ঘুরিয়ে বলা হলেও সেই স্টেটমেন্টটা আন্ডারস্টেটমেন্ট হলেও কিন্তু সেটা বোঝার ক্ষমতা থাকতে হবে শুধু শুনেই। এবং আন্ডারস্ট্যান্ড কোয়েশ্চেন্স অ্যান্ড রেসপন্ড, ভেরি ইম্পর্টেন্ট, যখন কোয়েশ্চেন শুনবে সেটা শুনে সেটা সঠিক উত্তর করতে হবে। আচ্ছা, এর আগে আরেকটা বলে রাখি এখানে, টাইপস অফ লিসনিং এ যেটা বলতে নিচ্ছিলাম তখন, ইন্টারঅ্যাক্টিভ লিসনিং, ইন্টারঅ্যাক্টিভ লিসনিং, partially interactive listening,
এবং নন ইন্টারঅ্যাক্টিভ লিসনিং। এটাও কিন্তু লিসনিং এর একটা টাইপস, প্লিজ নোট করে নেবে। ওকে, ইন্টারঅ্যাক্টিভ, এটা বেসিক্যালি ক্লাসরুম সিচুয়েশনসে ইন্টারঅ্যাক্টিভ লিসনিং পসিবল, অর্থাৎ লিসন করে ইন্টারাকশন করতে পারছে যেখানে, সেটি প্রপার হবে ইন্টারঅ্যাক্টিভ লিসনিং ইন ক্লাসরুম সিচুয়েশন। পার্শিয়ালি ইন্টারঅ্যাক্টিভ কোনটা? পার্শিয়ালি ইন্টারঅ্যাক্টিভ হচ্ছে, ধরো আমি এখানে ক্লাস নিচ্ছি, লাইভ ক্লাস চলছে, তোমরা কমেন্ট করছো, ধরো 100 জন কমেন্ট করছো, আমি 100 জনের কমেন্ট কিন্তু একবারে পড়তে পারছি না, সেক্ষেত্রে আমি কজনের করতে পারছি কমেন্ট? আমি হয়তো 50 জনেরও পড়তে পারছি না, আমি হয়তো 5 জন বা 10 জনের ভালো করে পড়তে পারছি। সো আই এম ট্রাইং টু ইন্টারাক্ট বাট পার্শিয়ালি। ওকে, এবং লাস্ট হচ্ছে নন ইন্টারঅ্যাক্টিভ, যেখানে খবর হচ্ছে, কোনো নিউজ হচ্ছে, সেখানে আমরা শুধু লিসন করছি, উই ক্যানট ইন্টারাক্ট, আমাদের সেখানে ইন্টারাকশনের জায়গাটা থাকছে না। সো দ্যাট ইজ নন ইন্টারঅ্যাক্টিভ। তো একটা বললাম ইন্টারঅ্যাক্টিভ, সেকেন্ড বললাম পার্শিয়ালি ইন্টারঅ্যাক্টিভ, অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ নন ইন্টারঅ্যাক্টিভ। চলো পরেরটাই আসছি, ফেজেস অফ লিসনিং। ফেজেস অফ লিসনিং, প্রথমটা হচ্ছে লিসনিং ফর পারসেপশন, ভেরি ইম্পর্টেন্ট, লিসনিং ফর পারসেপশন, অর্থাৎ উপলব্ধির জন্য শোনা, উপলব্ধির জন্য শোনা বা শ্রবণ। নেক্সট, লিসনিং ফর কম্প্রিহেনশন, অর্থাৎ বোধগম্যতা, বোধগম্যতাকে বোঝার জন্য বা বোধগম্যতার জন্য শোনা। থার্ড হচ্ছে কনভারসেশন, কথোপকথনের জন্য। প্রথমটা উপলব্ধির জন্য শোনা, পরেরটা বোধগম্যতার জন্য শোনা, থার্ডেরটা কথোপকথনের জন্য শোনা। তো তিনটা ফেজেস অফ লিসনিং আছে। ফার্স্ট ইজ পারসেপশন, শিশুর ক্ষেত্রে সবসময় এই ফেজ দিয়ে শুরু হয়, সে প্রথমে উপলব্ধি করতে শেখে, সে প্রথমে উপলব্ধি করে, পারসিভ করে, পর সে বোধগম্যতার মাধ্যমে সে বুঝতে শেখে, প্রথমে সে উপলব্ধির মাধ্যমে শেখে, পরে সে বোধগম্যতার মাধ্যমে শেখে, এবং লাস্টলি সে কথোপকথনের মাধ্যমে শেখে, শুনে শেখে। পরে আসছি ইম্পর্টেন্স অফ লিসনিং স্কিলস। A good listener learns a language more effectively and efficiently. যদি একজন খুব ভালো শ্রোতা হয়, সে কিন্তু ভাষা খুব এফেক্টিভলি এবং এফিশিয়েন্টলি শিখতে পারবে। It is the basic skill for perception in the process of learning a language. কোনো ভাষাকে উপলব্ধি করার জন্য এটি কিন্তু সবথেকে মূল দক্ষতা। বেটার লিসনিং উইল রেজাল্ট ইন বেটার কম্প্রিহেনশন অ্যান্ড রিটেনশন। যদি শ্রবণ ক্ষমতা, যদি কারোর শ্রবণ দক্ষতা খুব ভালো হয়, সেটা কিন্তু রেজাল্ট করবে তার ভালো, সেটাকে আন্ডারস্ট্যান্ড করার জন্য, কোনো কিছু বিষয়কে খুব ভালোভাবে বোধগম্য করার জন্য, এবং তার যে মিনিংটা সে ডিরাইভ করলো, সেই মিনিংটাকে রিটেন করার জন্য, সেই মিনিংটাকে তার অনেক দিনের জন্য কিন্তু সে এটাকে বুঝে এগিয়ে নিয়ে যেতে পারবে। চলে আসছি পরের স্লাইডে, অ্যাক্টিভিটিস ফর ডেভেলপিং লিসনিং স্কিলস। কি কি অ্যাক্টিভিটিস আমরা অ্যাজ এ শিক্ষক লিসনিং স্কিল ডেভেলপ করার জন্য ছাত্রদের করাতে পারি? প্রথমটা হচ্ছে বি অ্যাটেন্টিভ, তাদেরকে সবসময় অ্যাটেন্টিভ স্টেজে রাখতে হবে। অ্যাটেন্টিভ এবং কেয়ারফুল লিসনিং কিন্তু ডেভেলপ করতে হবে একদম শৈশবকাল থেকে। Ear training helps in listening. Note the stress. Yes, a good teacher will be efficiently train the ears of his students. একজন খুব দক্ষ শিক্ষক কিন্তু তার ছাত্রের যে শ্রবণ ক্ষমতা, সেটা কিন্তু ট্রেন করতে পারবে। নেক্সট, ডিকটেশনের মাধ্যমে কিন্তু শ্রবণ ক্ষমতা ডেভেলপমেন্টের সুযোগ আসে এবং ডেভেলপমেন্ট করা যায় শ্রবণ ক্ষমতাকে ডিকটেশনের মাধ্যমে। এবং লাস্ট, হ্যাভ প্র্যাকটিস ইন লিসনিং ফ্রম রেডিও, টকস এক্সেট্রা। রেডিও শুনতে হবে, রেডিওর খবর বা রেডিওর থেকে আমরা যদি কোনো টক শুনি, বা যে কোনো যদি আমরা শুধু শোনার মাধ্যমে প্র্যাকটিস করি, সেটা ল্যাঙ্গুয়েজ ল্যাবও হতে পারে, সেই মাধ্যমে কিন্তু আমরা লিসনিং স্কিল একটি স্টুডেন্টের খুব ভালোভাবে ডেভেলপ করতে পারবো। পরের পয়েন্টে আসছি, রোল অফ আ টিচার বাই অ্যারাউজিং পিপলস কিউরিওসিটি। অর্থাৎ এখানে শিক্ষকের ভূমিকাটা হচ্ছে, শিক্ষক
তার ছাত্রের কিউরিওসিটিটাকে কিন্তু বাড়াতে হবে, ছাত্রের কিউরিওসিটিটাকে কিন্তু ডেভেলপ করতে হবে। বাই অ্যাপিলিং টু দেয়ার ইমাজিনেশন, শুধু বললে বা বোঝালে হবে না, তাদের ইমাজিনেশনে হিট করতে হবে, অর্থাৎ তাদের যে ভাবনার জগৎ সেই জগৎটাকে কিন্তু শিক্ষকের নক করতে হবে, সো দ্যাট তারা শুনে সেটাকে উপলব্ধি করে তাদের ইমাজিনেশনের মাধ্যমে বোধগম্য করতে পারে। By creating information gaps in the minds, yes, information gap is necessary. কেন necessary? কারণ কোনো যদি তথ্য গ্যাপ রাখে তাহলেই কিন্তু সেইখান থেকে কোয়েশ্চেন আসবে এবং পিউপল অর্থাৎ ছাত্রের মধ্যে কিন্তু জানার ইচ্ছা আগ্রহ বেড়ে যাবে। চলে আসছি শেষ পর্যায়ে আজকের ক্লাসে, কিছু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স আমরা এখানে সলভ করব। প্রথম কোয়েশ্চেন হচ্ছে লিসনিং, যা যা করেছি আজকে ক্লাসে মূলত সেই ক্লাসের লেকচার থেকেই তোমরা উত্তরগুলো সবাই দিতে পারবে আশা করছি। তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে লিসনিং ইজ প্রোডাক্টিভ স্কিল, রিসেপটিভ স্কিল, অ্যাক্টিভ স্কিল নাকি ওরাল স্কিল? সঠিক উত্তর কোনটা হবে? প্রোডাক্টিভ উৎপাদন হচ্ছে নাকি শুধু আমরা রিসিভ করছি, এটা খুব অ্যাক্টিভ নাকি ওরাল? সঠিক উত্তর রিসেপটিভ স্কিল। নেক্সট, which of the following is or are productive skills? প্রোডাক্টিভ স্কিল কোনগুলো? উৎপাদন দক্ষতার যে স্কিলগুলো সেগুলো কোনগুলো? স্পিকিং, রাইটিং, বোথ এ অ্যান্ড বি নাকি নান অফ দ্য অ্যাবাভ? Yes, the correct answer is C, both A and B, অর্থাৎ স্পিকিং রাইটিং দুটোই হচ্ছে আমাদের প্রোডাক্টিভ স্কিল। নেক্সট, ম্যাচ দ্য ফলোইং ইন্টিগ্রেটিং মেটাকগনিটিভ স্ট্র্যাটেজিস। ফার্স্ট, বিফোর লিসনিং, সেকেন্ড, ডিউরিং অ্যান্ড আফটার লিসনিং, থার্ড, আফটার লিসনিং। তিনটে স্টেজ আছে, তো স্টেজ অনুযায়ী স্ট্র্যাটেজিসগুলো ডেভেলপ করতে হবে। ফার্স্ট, এ তে কি অপশনস আছে? মডিফাই স্ট্র্যাটেজিস ইফ নেসেসারি, ডিসাইড ইফ মোর লিঙ্গুইস্টিক অর ব্যাকগ্রাউন্ড নলেজ ইজ নিডেড, থার্ড, লিসেন অগেইন টু চেক কম্প্রিহেনশন। সো বিফোর লিসনিং, সেখানে কিন্তু আমি ডিসাইড করব ইফ মোর লিঙ্গুইস্টিক অর ব্যাকগ্রাউন্ড নলেজ ইজ নিডেড। নেক্সট, ডিউরিং অ্যান্ড আফটার লিসনিং, লিসেন যখন চলবে, শ্রবণ যখন চলবে এবং শ্রবণের পরে শুনবো কি আরো কোথায় কোথায় আমাকে চেক করতে হবে আমি মিনিংটা ডেভেলপ করার জন্য পুরোপুরি। এবং আফটার লিসনিং, মডিফাই স্ট্র্যাটেজিস ইফ নেসেসারি, স্ট্র্যাটেজিটাকে মডিফিকেশনের দরকার। তো এটা হচ্ছে নাম্বার 1, এখানে লিখে দিচ্ছি সুবিধার জন্য, দিস ইজ 2 অ্যান্ড দিস ইজ দ্য থার্ড ওয়ান। ওকে, চলে আসছি পরের কোয়েশ্চেনে। লিসনিং ম্যাটেরিয়াল শুড নট বি রিয়েলিস্টিক, মিনিংফুল, টু লেন্দি, অথেন্টিক। লিসনিং ম্যাটেরিয়াল should not be not কথাটার মধ্যে কিন্তু নট আছে, should not be রিয়েলিস্টিক, মিনিংফুল, টু লেন্দি, অথেন্টিক। আমরা জানি অবশ্যই লিসনিং সবসময় রিয়েলিস্টিক হওয়া দরকারি, রিয়েলিস্টিক না হলে লিসনিং এর কোনো গুরুত্ব থাকে না, তো সেক্ষেত্রে অথেন্টিকটাও এসে যাচ্ছে। মিনিংফুল তো অবশ্যই, প্রথম থেকেই বলছি লিসনিং হচ্ছে সিম্যান্টিক অ্যাসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ, টু ডিরাইভ দ্য মিনিং অফ ল্যাঙ্গুয়েজ, সো এই তিনটেই কারেক্ট। সো উইচ শুড নট বি, নট বিটা হচ্ছে লেন্দি, কোনো সময় লেন্দি হওয়া উচিত না। নেক্সট, ল্যাঙ্গুয়েজ টিচিং শুড বিগিন উইথ লিসনিং বিকজ ল্যাঙ্গুয়েজ ইজ প্রাইমারিলি ওরাল, ল্যাঙ্গুয়েজ ইজ প্রাইমারিলি রিটেন, লিসনিং ইজ এ প্রোডাক্টিভ স্কিল, ইনফরমেশন গ্যাপ। কোনটা হবে সঠিক উত্তর? আশা করছি সকলে পারছো তোমরা, কারণ এটা হবে না, ল্যাঙ্গুয়েজ কখনোই প্রাইমারিলি রিটেন নয়, প্রোডাক্টিভও নয়, ইনফরমেশন গ্যাপ এখানে আসবেই না। সুতরাং কারেক্ট আনসার ইজ ল্যাঙ্গুয়েজ ইজ প্রাইমারিলি ওরাল। প্রেডিক্টিং ইজ আ ড্যাশ অফ লিসনিং। প্রেডিক্টিং, আমরা প্রেডিক্ট করতে পারি, শুনে আগে পড়েছি আজকের ক্লাসে, সেটা কি? সাব স্কিল, সেটি হচ্ছে সাব স্কিল অফ লিসনিং। নেক্সট, ক্যাজুয়াল লিসনিং ইজ মোস্টলি কমন টু, ক্যাজুয়াল লিসনিং সোশ্যাল গ্যাদারিং এ নাকি রিটেন টেস্টে নাকি কুইজ কন্টেস্টে নাকি স্কিমিং এ? স্কিমিং অর্থাৎ জাম্প করে করে যে রিডিং করা হয় সেটাকে স্কিমিং বলে। এক্সকিউজ মি। ক্যাজুয়াল লিসনিং
সোশ্যাল গ্যাদারিং এ হবে। ক্যাজুয়ালি আমরা সোশ্যাল গ্যাদারিং এ সব কথা ভালোভাবে শুনতে পারি না, ইন্টেন্সিভলি শুনতে পারি না, সো দ্যাট ইজ ওয়াই সোশ্যাল গ্যাদারিং উইল বি দ্য কারেক্ট আনসার। নেক্সট, ইন্টেন্সিভ লিসনিং ইজ মোস্টলি ফাউন্ড ইন, ইন্টেন্সিভ লিসনিং কোথায়? সোশ্যাল গ্যাদারিংসে, রিটেন টেস্টে, কুইজ কন্টেস্টে নাকি স্কিমিং এ? কারেক্ট আনসার উইল বি কুইজ কন্টেস্ট। কোনো কুইজ কন্টেস্টে গিয়ে আমরা কিন্তু খুব ভালোভাবে ইন্টেন্সিভলি ফোকাসড ওয়েতে আমরা কোয়েশ্চেন্সগুলো শুনি। নেক্সট, which of the following is not a listening activity? কোনটি লিসনিং অ্যাক্টিভিটি নয়? রেকর্ডেড লিসনিং ম্যাটেরিয়ালস, লাইভ লিসনিং ম্যাটেরিয়ালস, participating in debates and discussions, guess meaning from contextual clue। কোনটা লিসনিং অ্যাক্টিভিটি নয়? নট। উত্তর হচ্ছে পার্টিসিপেটিং ইন ডিবেটস অ্যান্ড ডিসকাশন। পার্টিসিপেটিং ইন ডিবেট অ্যান্ড ডিসকাশন কি? ডিবেট এবং ডিসকাশনে আমার কথা বলতে হবে, সেখানে শুধু শুনলে তো হবে না। তো আমি যখন পার্টিসিপেট করব সেখানে মেজরলি আসবে স্পিকিং। সো যেখানে লিসনিং মেটেরিয়ালস থাকছে, রেকর্ডেড ফর্মে হোক বা লাইভ ফর্মে হোক, সে দুটো তো অবশ্যই লিসনিং অ্যাক্টিভিটি। তার সাথে গেস দ্য মিনিং, মিনিং গেস করাও কিন্তু লিসনিং অ্যাক্টিভিটির মধ্যে পড়ছে। নেক্সট, which is not a type of listening? Interactive, partially interactive, non-interactive না scanning? Which is not a type of listening? Interactive, partially interactive, non-interactive না scanning? তো এই তিনটেই কিন্তু আমরা আজকে পড়েছি ক্লাসে, যে তিনটেই হচ্ছে টাইপ অফ লিসনিং। সো দ্য আনসার হিয়ার উইল বি স্ক্যানিং। স্ক্যানিং হচ্ছে রিডিং এর একটি পার্ট, আমরা স্ক্যান করে করে পড়ি। সো স্ক্যানিং ইজ নট আ পার্ট অফ লিসনিং, স্ক্যানিং ইজ আ পার্ট অফ রিডিং। সো হিয়ার দ্য কারেক্ট আনসার of which is not a type of listening, scanning হচ্ছে কারেক্ট আনসার। সো দ্যাটস অল ফর দ্য ডে। প্লিজ আবার আরেকবার রিকোয়েস্ট করব সকলকে, যদি আজকের ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবে, যদি পছন্দ হয়ে থাকে শেয়ার করবে, এবং এরকম আরও নতুন নতুন ভিডিওজের জন্য অবশ্যই দ্য ড্রোনার্স চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ।